আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। খেলাধুলা দিয়ে সমাজ ও রাষ্ট্রে গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই ভাবনা থেকেই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনায় ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। এ খাতে দলের ভিশন ও দর্শন আরটিভির কাছে তুলে ধরেছেন দলটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। পাশাপাশি মতামত দিয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও সাবেক ফুটবলার জায়েদ পারভেজ চৌধুরীও। হুমায়ুন কবিরের ক্যামেরায় আতিকুল ইসলাম শাকিলের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। খেলাধুলা এখন আর কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, এটি শৃঙ্খলা শেখায়, নেতৃত্ব তৈরি করে, সহনশীলতা গড়ে তোলে, আর একটি জাতির মনন গঠনে রাখে গভীর ভূমিকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বাস, পরিকল্পিত ক্রীড়া ব্যবস্থাপনার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে গুণগত পরিবর্তন আনা সম্ভব। আর তাই ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার রূপরেখায় ক্রীড়াকে কেবল বিনোদন নয়, একটি স্ট্র্যাটেজিক সেক্টর হিসেবে দেখছে বিএনপি। বাংলাদেশের রাজনীতিতেও যাতে একটি গুণগত পরিবর্তন আসে, সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পারিবারিক ব্যবস্থাপনার ভিতরে গুণগত পরিবর্তন আনতে চাই, সামাজিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাই, সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা একটি আমূল পরিবর্তন আনতে চাই। তারা যদি কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করে, খারাপ কাজ, সময় নষ্ট, এগুলি থেকে তারা বিরত থাকে। কোনো খেলায় ধৈর্য বেশি লাগে, কোনো খেলায় অন্য দক্ষতা বেশি লাগে, হয়তো দেখা গেল ক্যালকুলেশন বেশি লাগে, কোনোটা ফিজিক্যাল এবিলিটি লাগে, প্র্যাকটিস লাগে কনস্ট্যান্ট। এই দর্শনের বাস্তব রূপ দিতে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা বলছে দলটি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, খেলোয়াড়দের মর্যাদা নিশ্চিত করা এবং মাঠ থেকে জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনই এই ক্রীড়া পরিকল্পনার লক্ষ্য। আমি কিন্তু একটা পর্যায়ে এসে পেশাদারিত্ব ভাবে দাবা খেলিনি, যখন আমার খেলা উচিত ছিল। হয়তো আমি এটা মিস্টেক, আমার নেওয়া উচিত ছিল, কিন্তু এই যে রিস্কটা নেওয়ার যে ভয়টা, এটা কেন আসছে? আমারই ভয় আসছে, তার অন্যদের কি হবে অবস্থা? এই জিনিসগুলো আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। আসলেও যাতে একজন ব্যক্তি যদি তার পোটেনশিয়াল থাকে, সে যদি রিস্কটা নিতে পারে টু বিকাম আ প্রফেশনাল প্লেয়ার, এবং সে যদি সে এটা বুঝতে পারে যে সে যদি না কোনো কারণে যদি ফেল করে, অ্যাটলিস্ট সে একটা মিনিমাম সুন্দর একটা জীবনযাপন করতে পারে। খেলাধুলাকে পেশা বানিয়ে রাষ্ট্র বদলের এই দর্শনই তারেক রহমানের ক্রীড়া পরিকল্পনার প্রথম ভিত্তি। ক্রীড়াবিদরা শুধু খেলা চলাকালীন সময় তারা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে না, তারা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে তার পরিবার তারাও কিন্তু আশ্বস্ত হবে, তারা কিন্তু ভরসা পাবে। যার কারণে আমাদের একটি ডায়লগ রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। খেলোয়াড়দের যে কমিটমেন্টের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন হবে কি হবে না তা এই নির্বাচনে নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন দুর্নীতির টুটি চেপে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল বিগত সরকার। খান আলমিনের সহায়তায় জানাচ্ছেন এয়ার বাদল। দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁ জেলার কর্মসূচি শেষে সড়ক পথে বগুড়ায় আসেন তিনি। আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন নিশ্চিত করবে আগামী দিনের সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিমূলক হবে কিনা। 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাবে। তাই নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বলেন, গত 15 বছরে দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাশ্রয়ী ও বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিবে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কলকারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে,
তথাকথিত এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। বগুড়া নাজ হোটেলে রাত্রি যাপন করেন তারেক রহমান। শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আল্লাহর দরবারে শুকরিয়া। আর বাদল, RTV, ঢাকা। দীর্ঘ 21 বছর পর রংপুরের পীরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সমবেদনা জানাবেন। কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও তারেক রহমানের এ সফর রংপুর 6 আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রতিক্রিয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। মিতি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে আগমন ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীরা উজ্জীবিত এবং তাকে বরণ করতে নানা প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে মহানগরীয় জেলা বিএনপির পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকাল থেকে বিভিন্ন মিছিল, বিভিন্ন আলোচনা সভা এবং বিশেষ করে তার আগমনে যে প্রস্তুতি সেটি ঘিরে কিন্তু আসলে নেতাকর্মী সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং তাকে ঐতিহাসিকভাবে বরণ করতে কিন্তু বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে নেতাকর্মীরা জানিয়েছে আমাদেরকে। আমরা জানি যে আজকে তার রংপুর সফরের প্রথমে তিনি রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবরে জিয়ারত করতে যাবেন, যেটি আসলে ইতিপূর্বে অতীত সরকার শেখ হাসিনার নির্বাচিত হয়েছিল সেই আসনটিতে। পরবর্তীতে সেখানে সংসদের স্পিকার একটি শিরিন শারমিন সেখানে নির্বাচন করেছিলেন এবং সেই আসনে তিনি ওখানে যাবেন এবং নির্বাচনী প্রচারণা ওখান থেকে শুরু করবেন এবং তারপরে রংপুর কালেক্টরেট মাঠে আসবেন, এখানে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আসলে এই তার বক্তব্য রাখা এবং রংপুরের মধ্যে রংপুরের আসলে দিক নির্দেশনা দিতেই তিনি রংপুরে আগমন এবং নেতাকর্মীরা তার প্রতি অনেক প্রত্যাশা নিয়ে আসলে আজকের এই আয়োজন এবং নির্বাচনী প্রচারণা থেকে কর্মীরা বলছেন যে আসলে তার আগমন একটা ঐতিহাসিক আগমন হবে রংপুরে। কারণ এর আগে 2004 সালে উনি রংপুরে এসেছিলেন এবং উত্তরবঙ্গে সফর করেছিলেন। তারপরে হয়তো এই আজকে 21 বছর পরে রংপুরে উনি আবার আসছেন এবং এই তার আগমনকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী সবার মধ্যে একটা অন্যরকম উৎসব বিরাজ করছে এবং সাধারণ মানুষও বলছে যে আসলে অবহেলিত উত্তরবঙ্গকে এগিয়ে নিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা কিন্তু বদ্ধপরিকর। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে এখন থেকে মাঠে কিন্তু লোকজন আসা শুরু হয়েছে এবং বিকাল 4টায় আজকে এখানে অনুষ্ঠিত হবে তার জনসভা এবং জনসভাকে আমরা দেখেছি ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই বিজিবি তারা মাঠ পরিদর্শন করেছেন এবং পুলিশ মোতায়েন রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী টহল দিচ্ছেন। সব মিলিয়ে যেখানে পরিস্থিতি অনেকটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা আশা করি যে হয়তো তারেক রহমানের যে রংপুরে জনসভা সেটি অনেকটাই সুস্থ এবং সুন্দরভাবে হবে। তারপরে তো এই ছিল মিতু আমার কাছে রংপুর কালেক্টরেট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনী সভায় যোগ দিতে সকালে ফেনীতে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই উপলক্ষে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মুফতি আব্দুল হান্নান জানান সকাল 8টা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল 10টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই উপলক্ষে আইন শৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা জামাত ইসলামী। নির্বাচনী সভায় আরো বক্তব্য দেবেন 11 দলীয় জোটের শরিক অন্যান্য দলের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, জামায়াতের আমির কি উপস্থিত হয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে প্রথমবারের মতো আসলে জামাত প্রকাশ্যে এমন কোনো জনসভা ফেনীতে আসলে করছে এবং সেই জনসভা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এই জনসভা আসলে জামায়াতের জন্য ফেনীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কারণ ফেনীর 3টি আসনেই তাদের জামায়াতের প্রার্থী আছে। ফেনী সদর আসনে তাদের জামায়াত সমর্থিত এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে এই আসনটি জামায়াত সমর্থন জানিয়েছে। মানে প্রথমবারের মতো রাজনীতিতে ফেনীর রাজনীতিতে তারা প্রকাশ্যে এমন
গণসমাবেশ করছে এবং এই গণসমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর যারা নেতাকর্মীরা সমর্থকরা রয়েছেন তারা আসলে অনেকটা উচ্ছ্বাসিত। এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের, এছাড়াও নায়েবে আমির আসবেন, এবি পার্টির চেয়ারম্যান, তাদের যে 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন, এছাড়াও হাসনাত আব্দুল্লাহ আসলে এই জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ডাকসু ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে জামায়াতের যে সকল নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে এই গণসমাবেশকে সফল করার জন্য তারা জেলা জামায়াতের ব্যাপকভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং জেলা জামায়াতের পক্ষ থেকে আগে আমার সাংবাদিকদের কাছে বলা হয়েছে যে সর্ববৃহৎ গণসমাবেশ করতে যাচ্ছে ফেনীতে জামায়াত ইসলামী এবং এই প্রথমবারের মতো যেহেতু তারা গণসমাবেশ করছে, এই গণসমাবেশ ঘিরে তাদের যারা সমর্থকরা রয়েছেন তারা আসলে মুখিয়ে আছেন এবং উজ্জীবিত হবেন এবং এই উজ্জীবিত নিয়ে আগামী নির্বাচনে তারা ভোটারদের মাঝে ছড়িয়ে পড়তে চান এবং ভোটারদের আরো কাছাকাছি যেতে চান বলে আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিবেন। সবকিছু মিলিয়ে আমার কাছে জামায়াতের আমির গণসমাবেশ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি নিয়ে রয়েছে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রার্থী ভোটারদের। প্রচারণার খবর জানাতে ঢাকা 16 থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা আর প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। মিতু, আমি এখন ঢাকা 16-তে দাঁড়িয়ে আছি, তালতলা নাভানা বিল্ডিংয়ের সামনে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণা শুরু করবেন 10:30টার দিকে এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন আব্দুল বাতেন, উনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। উনিও 10:30 বায়তুস সালাত জামে মসজিদ পল্লবী 3 নম্বর ওয়ার্ড থেকে ওনার প্রচারণা শুরু করবে। এখন পর্যন্ত কোনো দলের প্রার্থী সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেনি। মিতু, আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে আমার। মোটামুটি বলা যায় যে আপনি সমতল মাঠের কথা বলেছেন, এখানে সমতল মাঠ বিরাজ করছে এমনটাই ভোটারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যিনি যারা প্রার্থী রয়েছে তারা ঠিক সহজভাবে সরলভাবে এখানে স্বাভাবিকভাবেই তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানকার ভোটাররা যারা বলছেন, ভোটারদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা এবং তারা তাদের প্রতীকের পক্ষে ভোট চাইছেন এবং ভোট চাওয়ার পাশাপাশি তারা যে তাদের প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে এখানে সন্ত্রাস মাদক নিয়ন্ত্রণে তারা কাজ করবেন, তারা গ্যাস সংকটে কাজ করবেন, রাস্তাঘাটের যে অনুন্নত রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো উন্নয়নে তারা কাজ করবেন, মসজিদ মাদ্রাসার কথা তারা বলছেন, সেখানকার উন্নয়নে স্কুল কলেজের কথা বলছেন, সেসবের উন্নয়নের কথাও তারা বলছেন এখান থেকে। মিতু, এখানে মোট এই ঢাকা 16-তে মোট হচ্ছে 7 জন প্রার্থী এখানে নির্বাচন করছে বিভিন্ন প্রতীকে। ধানের শীষের পক্ষে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন আমিনুল হক, জামায়াতের পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন আব্দুল বাতেন এবং চরমোনাই ইসলামিক ঐক্য জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন সাইফুল হক। এছাড়াও ট্রাক মার্কা, আম মার্কা, জাতীয় পার্টির লাঙ্গল
হ্যাঁ, আনারস মার্কা এরকম প্রতীকে এখান থেকে নির্বাচনে প্রার্থীরা দাঁড়িয়েছেন, তারা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা এখান থেকে শুরু হবে। মিতু, ঢাকা 10 আসনে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শামীম। ঢাকা 10 আসনে কিন্তু ভোটের যে গাড়ি রয়েছে জামায়াতে ইসলামের, সেই ভোটের গাড়ি উদ্বোধন করেছেন এখানকার যিনি প্রার্থী রয়েছে। এখানে ভোটের গাড়িটি উদ্বোধন করেছেন উদ্দিন সরকার। তিনি সকালবেলা ভোটের গাড়িটি ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় উদ্বোধন করে তার যে সংসদীয় আসন রয়েছে সেই আসনে কিন্তু এই ভোটের গাড়ি নিয়ে মূলত প্রচার চালাবেন। এবং গতকাল থেকে আমরা দেখছি এই ভোটের গাড়ি উদ্বোধন হওয়ার পরে আজকে বিভিন্ন আসনে সেই গাড়িটি যাবে এবং সেখানে তারা প্রচার করবেন। আমরা একটু তার সঙ্গে কথা বলে জেনে নিতে চাই। একটু সংক্ষেপে বলবেন, ভোটের গাড়ি উদ্বোধন করলেন আপনার আসনে, কি বার্তা দেবেন? আমরা এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি 5-এর সামনে। আপনারা জানেন 36শে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়ে দেশকে পরিবর্তনের সূচনা করে দিয়েছে, তারই ধারাবাহিকতায় এই শহীদদের রক্তে লেখা 36 জুলাই সনদের আইনগত স্বীকৃতির জন্যই আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হা ভোটের পক্ষে নেমেছি। এই রোড শোতে, এই গাড়িতে আমাদের স্লোগান একটাই, আপনারা আসুন, রক্তে লেখা 36 জুলাই সনদের আইনগত স্বীকৃতির জন্যে হা ভোটে আমরা পক্ষ নেই, দাঁড়িপাল্লায় ভোট দেই এবং দেশকে আমরা স্থায়ীভাবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে শান্তিময় গঠন করি। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন যে তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাবেন। এই গাড়িটি এখন ঢাকা 10 আসনে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবেন। এর পরবর্তীতে গাড়িটি অন্য একটি আসনে চলে যাবে এবং সেই অনুযায়ী প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা আসলে ভোটে নির্বাচিত হতে পারলে কোন ধরনের কাজ করতে চান, প্রতিটি আসনে আমরা কথা বলেছি। বেশিরভাগ প্রার্থী কিন্তু 1-2টি করে নির্দিষ্ট কাজ ঠিক করেছেন, যে কাজগুলো তারা নির্বাচিত হতে পারলে সেটি তারা করতে চান। তো এই ছিল ঢাকা 10 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো অন্য কোনো একটি আসনের সংবাদ আমরা জানিয়ে দেব। মিতু, শামীম এবং সাকিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার হতাশ সরকারি চাকরিজীবীরা। নির্বাচিত সরকার আসলে তা বাস্তবায়ন ঝুলে যাওয়ার আশঙ্কা তাদের। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, অর্থের ব্যবস্থা করেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 2015 সালে সরকারি চাকরিজীবীদের সবশেষ পে স্কেল দিয়েছিল সরকার। 24-এর গণ অভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। দীর্ঘদিন যাচাই বাছাই শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় বেতন কমিশন। এরপর অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করবে আশায় বুক বেঁধেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু তা বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টার কোনো সুস্পষ্ট জবাব দেননি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়ে দেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। পে স্কেল বাস্তবায়নের ঘোষণা না আসায় হতাশ সরকারি চাকরিজীবীরা। তাদের মতে পরবর্তী সরকারের আমলে তা আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে যেতে পারে। তারা বলতে পারে যে আমরা মাত্র ক্ষমতায় এসেছি, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হোক, আপনারা ধৈর্য ধারণ করেন। এখানে সময় ক্ষেপণের একটা বিষয় থাকে। তাদের পদোন্নতি নিশ্চিত করে গেজেট আকারে বাস্তবায়ন করে দিতে পারে, শুধু বেতন কমিশনের ক্ষেত্রে এসে তাদের এই অনীহা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান জানান, বর্তমান বাস্তবতায় নানা জটিলতায় আটকে আছে পে স্কেল বাস্তবায়ন। 1 মাস 2 মাস আগেও কিন্তু সরকারের যখন এই পে কমিশন কাজ করছে, তখন এই সরকারের দায়িত্ববান অনেকেই বলেছেন যে তারা পে কমিশনের কিছুটা হলেও বাস্তবায়ন করে দিয়ে যাবেন। কিন্তু এখন পরিস্থিতি যেরকম আসছে, তাতে হলো যে আসলে এটা বাস্তবায়নের জায়গা নাই। কিন্তু তাদের প্রতি তো অন্যায় করা হচ্ছে, কারণ তাদের একটা এক্সপেকটেশন আপনি তুলে দিয়ে তারপরে আপনি এটা হয়তো দিতে পারবেন না। সুতরাং তাদের তখন কিছু মনের ভিতরে কষ্ট থাকতেও পারে। পে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান তিনি। তারা যদি এটা বিশেষজ্ঞ প্রতিবেদন না করে থাকেন, এটাকে যদি তারা একটা ট্রেড ইউনিয়নের দাবিনামার মতন করে থাকেন, তাহলে সেই পে কমিশনকে নতুন যে সরকার আসবেন তারা একভাবে বিবেচনায় নেবেন, অথবা এটা যদি পেশাদারিভাবে হয়ে থাকে তাহলে আরেকভাবে বিবেচনায় নেওয়া উচিত। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।
রাজধানী মুগদা হাসপাতালের সামনে থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও মূল অভিযুক্ত চান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে ৩ বছরের শিশু হিসানকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশা চালক। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশা চালক বাচ্চাকে নিয়ে চলে যায়। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। আবারও কমেছে আলুর দাম। মৌসুমে নতুন আলু সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। সপ্তাহ দুয়েক আগেও আলুর দাম খানিকটা বেড়ে ৩০ টাকায় উঠেছিল। আবারও কেজি প্রতি ২০ টাকা নেমেছে। তবে বেড়েছে সুগন্ধি চালের দাম। প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কয়েক সপ্তাহ থেকে কিছুটা চড়া দামে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। শীতের সবজি সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও সহনীয় রয়েছে, যদিও কিছু কিছু সবজির দাম এখনও চড়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে হঠাৎ চালু ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? সাপ্তাহিক বাজার পরিস্থিতিতে আমরা যেমনটি দেখেছি, আলুর দাম কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায় সবজির সরবরাহ বেড়ে যাওয়ায়। তবে দাম বেড়েছে সুগন্ধি চাল এবং ব্রয়লার মুরগির। ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানা গিয়েছে, ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সময়ে ব্রয়লার মুরগির রোগবালাই বেশি হয়, বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু উৎপাদনের জায়গা থেকে তারা যেমনটি বলছেন যে উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে, যার দরুন কিন্তু বাজারে প্রভাব পড়ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। এছাড়া সুগন্ধি চাল আগামী রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু সুগন্ধি চালের একটি বাড়তি চাহিদা থাকে। সেই চাহিদাকে কেন্দ্র করে একটি কৃত্রিম সংকট ঘটানো হয়েছে বলে খুচরা ব্যবসায়ীরা বলছেন। এবং এটি কিন্তু গুটি কয়েক কোম্পানির হাতে এই সুগন্ধি চাল থাকার জন্য কিন্তু এই সিন্ডিকেটটি তৈরি হয় এবং যার দরুন কিন্তু খুচরা বাজারের প্রভাব পড়েছে। এছাড়া যদি আমরা বলি যে সবজির বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক থেকে যদি আমরা বলি যে মরিচ ১২০ টাকা, আদা ২০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, ভারতীয় পেঁয়াজ যেটি সেটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রসুন ১০০ টাকা। যদি সবজির কথা বলা হয়, বেগুন এখনও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিম ৪০ থেকে ৫০ টাকা, মূলা কিন্তু এখন এই সময়ে ২০ থেকে ২৫ টাকা হওয়ার কথা, সেই মূলা এখনও ৫০ টাকা কেজি রয়েছে, পেঁপে ৪০ টাকা কেজি, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া যদি আমরা চালের বাজারের কথা বলি, মিনিকেট ৮০ টাকা, নাজির শাইল ৮০ থেকে ৮৫ টাকা, পোলাও চাল ১৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও যদি আমরা বলি যে রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরির কথা বলা হচ্ছে, ব্যবসায়ীরা বলছে। এবং এটি ক্রেতারা যেমনটি বলছেন যে যদি সরকারিভাবে বাজার মনিটরিং করা হয় তাহলে কিছুটা স্বাভাবিক থাকতে পারে বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে মিতু। জি, ধন্যবাদ আপনাকে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার সচিবালয় উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার পরিমাণ ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং ভিজিএফ কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডা নির্বাচন।
দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি মোহাম্মদ আব্দুল আজিজ যুক্ত আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাড়া মহল্লায় জমে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। এবারের পর্বে দিনাজপুর 5 আসন থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যারা দেশ পরিচালনা করবেন তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে ব্যবসায়ীদের দিকে বিশেষ করে তারা যেন একটু মনোযোগী হয়। বর্তমান সরকার এবং এই সরকারের নির্বাচনের মধ্য দিয়ে যারা আগামীতে দেশ শাসন করবেন, যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে আশা করব যে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকরা স্বচ্ছভাবে দেশের জন্য ভূমিকা রেখে সাংবাদিকতা করতে পারে। তরুণরা আছে, বেকার বসে আছে, তারা আজকে হতাশাগ্রস্ত। সেখানে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খোলা আইটি, যাতে করে আমাদের এই বেকার তরুণ সমাজ তারা যেন চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। যেমন কৃষি ক্ষেত্রে যায়, সেচ ক্ষেত্রে যায়, বিদ্যুৎ সংকট হয়, এই বিদ্যুতের ঘাটতিটা চাহিদা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। খুব উদ্বুদ্ধ এবং উন্মাদনা নিয়ে আমি ভোট কেন্দ্রে যাব, ভোট দিব এবং আমার মূল্যবান ভোটটি আমি আমার ইচ্ছা মতো এবং আমার যে সরকার প্রয়োজন সেই সরকারকে আমি প্রদান করব এবং নতুন সরকার গঠন করব। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনী সকল তথ্য পেতে RTVর সঙ্গেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।